প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান প্রযুক্তি ও আইসিটি বিষয়ক অনুষ্ঠান সাইটেক 24 এ। আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিনুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন দেখে আসি কি থাকছে আমাদের এবারের পর্বে। জানবেন রহস্যময় বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে। জাতিসংঘের WSIS 2024-এ উইনার পুরস্কার পেল বাংলাদেশ। আইসিটি খাতে কর অব্যাহতির মেয়াদ 31 সাল পর্যন্ত বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। ঘোষণা করা হলো অ্যাটমিক রিপোর্টার্স অব বাংলাদেশের নবনির্বাচিত কমিটির নির্বাচনের ফলাফল। কেজি দরে বিক্রি হচ্ছে ক্যামেরা, দাম মাত্র 2 থেকে 3 টাকা। হংকংয়ের আকাশে ডোরেমনের ড্রোন শো। জানাবো নিউ ইয়র্ক ও ডাবলিনের মধ্যে তৈরি এক বিস্ময়কর পোর্টাল সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি কি জানেন ব্রাজিলে যদি একটি প্রজাপতি তার ডানা ঝাপটায় তবে সেই ডানা ঝাপটানোর কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে হয়ে যেতে পারে টর্নেডো? কি ভাবছেন এসব কি বলছি আমি? আপাত দৃষ্টিতে আমাকে আপনার পাগলও মনে হতে পারে, কারণ সামান্য এক প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে আর যাই হোক টর্নেডো হতে পারে না। আর টর্নেডো যদি হয়ে থাকে তবে ব্রাজিলে না হয়ে সেটি টেক্সাসে কেন হবে? প্রিয় দর্শক, সেই রহস্যের জট খুলতে জানতে হবে রহস্যময় বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে। একটি ছোট্ট প্রজাপতির পাখা ঝাপটানো, ছোট্ট একটি ঘটনা, বলা যায় তুচ্ছ, কিন্তু এই তুচ্ছ ঘটনা কি একটি ঝড় তৈরি করতে পারে? এটি কি বদলে দিতে পারে পৃথিবীর ধারণাকে? অবিশ্বাস্য হলেও বিজ্ঞান বলছে এটি সম্ভব। প্রজাপতির ডানা ঝাপটানোর মতো যে কোনো ছোটখাটো কাজ কোনো ঘটনার শেষ পরিণতির উপর ব্যাপক আকারে প্রভাব ফেলতে পারে, আর এই তত্ত্বকে বলা হয় বাটারফ্লাই এফেক্ট বা প্রজাপতি প্রভাব। এই তত্ত্ব অনুযায়ী ছোট্ট ঘটনার ফলে বৃহত্তর অপ্রত্যাশিত পরিণতি হতে পারে, এমনকি অনেক দূরেও এই প্রভাব দেখা যায়। এই তত্ত্বের আবিষ্কারক ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির আবহাওয়াবিদ্যার অধ্যাপক ও গণিতবিদ এডওয়ার্ড লরেন্স। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য নতুন পদ্ধতির সন্ধান করতে গিয়ে তিনি মূল সংখ্যা 0.506127-এর বিপরীতে কেবল 0.506 গাণিতিক মান ব্যবহার করেন। তারপর দেখতে পান মানের সামান্য পরিবর্তনের জন্য আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে যে প্রভাব পড়ে সেটি মোটেও সামান্য নয়, বরং ব্যাপক। লরেন্স ভেবেছিলেন যে তার হিসেবে বা মেশিনে কোনো সমস্যা আছে। তিনি আবার ডেটাগুলো কম্পিউটারে লিখে আগামী 2 মাসের আবহাওয়ার পূর্বাভাস বের করে যা দেখেছিলেন তা ছিল বিস্ময়কর। আগের হিসাবের সঙ্গে এর কোনো মিল ছিল না। এত ক্ষুদ্র কিছু ডাটার জন্য আবহাওয়ার এই পুরোপুরি বিপরীত রূপ দেখে তিনি অবাক হন। 1963 সালে এর উপর ভিত্তি করে তিনি একটি তাত্ত্বিক গবেষণাপত্র বের করেন, যা পরবর্তীকালে ব্যাপকভাবে সমাদৃত হয়। আর এভাবেই জন্ম নেয় বাটারফ্লাই ইফেক্ট নামের থিওরি অফ কেওস বা বিশৃঙ্খলা তত্ত্ব। পরবর্তীতে আরও গবেষণা করে 1972 সালে লরেন্স তার ডিটারমিনিস্টিক নন পেরিওডিক ফ্লো গবেষণা প্রবন্ধে কেওস থিওরি এবং বাটারফ্লাই ইফেক্টের কথা বলেন। তার তত্ত্ব একটি প্রজাপতির উপর ভিত্তি করে দেয়া হয়েছে। প্রজাপতির পাখা ঝাপটানো বাতাসের ছোট্ট পরিবর্তন তৈরি করে, যা ক্রমেই একটি ঝড়ে পরিণত হতে পারে। ধরুন একটি প্রজাপতি উড়ছে এবং তার পাখা ঝাপটাচ্ছে। সেই ঝাপটানো থেকে প্রজাপতিটি একটি পাতাকে নাড়িয়ে দেয়। এই পাতা তার পাশের পাতাকে কিছুটা নাড়িয়ে দেয়। এমন করতে করতে একটি বনের প্রায় বড় একটি অংশের গাছের সমস্ত পাতা একটি বাতাস সৃষ্টি করে, যা তার কাছেই কোনো সমুদ্রে একটি নিম্নচাপ সৃষ্টি করলো। সেই নিম্নচাপ পুরো মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছে গেল যুক্তরাষ্ট্রের কোনো একটি অংশে, ধারণ করলো টর্নেডোর রূপ। আর এখান থেকেই আসে এই বাটারফ্লাই এফেক্টের ধারণা, অর্থাৎ একটি সামান্য প্রজাপতির পাখা ঝাপটানো থেকে একটি দেশে হয়ে যেতে পারে বড় কোনো টর্নেডো ঝড়। আমাদের জীবনেও এই তত্ত্ব প্রযোজ্য। কিছু ছোট্ট নির্ণয় আমাদের জীবনকে অনেক দূরে বদলে দিতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এই তত্ত্ব মনে রাখা উচিত। আরও সহজভাবে ব্যাখ্যা করতে একটি গল্প বলা যাক।
মনে করুন আপনি অফিসে মিটিং চলাকালে খবর পেলেন আপনার মা রান্নাঘরে পড়ে গিয়ে ভীষণ আঘাত পেয়েছেন। এ খবর শুনেই আপনি সবাইকে ছুটি দিয়ে ছুটলেন বাড়ির উদ্দেশ্যে। এদিকে আপনারই সহকর্মী মাসুদ সুমন সময়ের আগে বাড়ি ফিরতে পেরে স্ত্রীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে আচমকা মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলেন। ভেবে দেখুন, আপনার মায়ের পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা না ঘটলে সুমন সাহেব বাড়ি ফিরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারতেন না, আর তাই দুর্ঘটনাও হতো না। এটি হতে পারে এই রহস্যময় ইফেক্টের একটি উদাহরণ। ঐতিহাসিক কিছু ঘটনা জানলে বাটারফ্লাই ইফেক্টকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না। এবারে গল্প শুনে শিউরে উঠতে পারেন আপনি। 1906 সালে ভিয়েনার এক চিত্রশিল্পী ছবি আঁকতে গিয়ে প্রেমে পড়েন এক ইহুদি তরুণীর। তারপর তার প্রিয় কুকুরের মাধ্যমে চিঠি আদান প্রদান করতে গিয়ে ধরা পড়েন। কিন্তু সেই ইহুদি ধনাঢ্য পরিবার সেই শিল্পীর অসচ্ছলতার কথা জানতে পেরে কুকুরটিকে হত্যা করে ফেলে। দুঃখ সইতে না পেরে পরবর্তীকালে তিনি যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীতে। সেখানেও ঘটে আরেক বিপত্তি। 1918 সালে এক ব্রিটিশ সেনা তাকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেন, এমনকি হত্যা করতে উদ্যত হন। অবশ্য এরপর তাকে দয়া করে ছেড়ে দেওয়া হয়। সে যাত্রায় বেঁচে যান তিনি। আপনি কি জানেন সেই চিত্রশিল্পী কে ছিলেন? আর কেউ নয়, তিনি হলেন ইতিহাসের সবচেয়ে সমালোচিত ব্যক্তি অ্যাডলফ হিটলার, যার নির্দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ দিতে হয় প্রায় 63 লাখ মানুষকে। কি হতো যদি হিটলার প্রেমে প্রত্যাখ্যাত না হতেন, কিংবা সেদিন সে ব্রিটিশের হাতে মারা পড়তেন তিনি? তাহলে কি বেঁচে যেতে পারত এত প্রাণ? বাটারফ্লাই ইফেক্টের যে গল্প আপনাদের এখন শোনাবো তা শুনে অবাক হতে বাধ্য আপনি। জাপানের সৌভাগ্যবান কুরোকো শহর আর নাগাসাকি শহর ধ্বংস হওয়ার পেছনে ঘটনা শুনলে আপনি চমকে উঠবেন। কারণ মার্কিন পাইলটদের নাগাসাকির বদলে কুরোকো শহরের সামরিক অস্ত্র ঘাঁটিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের কথা ছিল। মার্কিন বোমারু বিমান কুরোকো শহরে বোমা ফেলার উদ্দেশ্যে রওনা দেয়। তখন শহরটির আকাশ ছিল মেঘাচ্ছন্ন, যার ফলে কোনোভাবেই অস্ত্র ঘাঁটি দেখতে পাচ্ছিলেন না পাইলটরা। টানা 3 বার চেষ্টা করেও সেখানে বোমা ফেলতে ব্যর্থ হওয়ায় তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয় নাগাসাকি শহর। এই সামান্য মেঘের কারণে কুরোকো শহর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেয়ে যায়। ঠিক একইভাবে এই সামান্য মেঘের কারণে নাগাসাকি মার্কিন পাইলটদের টার্গেট না হয়েও ধ্বংস হয়ে গেল। কি হতো যদি সেদিন কুরোকোর আকাশ পরিষ্কার থাকতো? এই হওয়া না হওয়ার মাঝখানে প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে বাটারফ্লাই ইফেক্ট। এর রহস্যে ঘেরা ইফেক্ট আমাদের জ্ঞান বিজ্ঞানের জগতের অনেক বিষয়ে প্রভাব ফেলে। আবহাওয়ার প্রেক্ষাপটে এই তত্ত্ব গুরুত্বপূর্ণ, পরিবেশের উপর এই তত্ত্বের প্রভাবও অনেক বেশি। এই প্রভাবকে প্রজাপতি প্রভাব বলার পেছনে একটি কারণ আছে। কিন্তু লরেন্স যখন তার এই আবহাওয়ার পূর্বাভাস মডেল নিয়ে কাজ করছিলেন, তখন আবহাওয়ার বিভিন্ন প্রভাবক যেমন তাপমাত্রা, বাতাসের গতি বা আর্দ্রতার অনেকগুলো মান ব্যবহার করেছিলেন। তিনি দেখলেন যে প্রতিবারই আলাদা ফলাফল পাচ্ছেন, কিছুতেই তিনি একটি নির্দিষ্ট ফলাফল আবার তৈরি করতে পারছেন না। তিনি বিভিন্ন প্রভাবকের মান একটু হেরফের করেও দেখলেন, কিন্তু প্রতিবারই ভিন্ন ফলাফল আসতে থাকে। তার ব্যবহৃত সব মানকে গ্রাফে বসালে এমন একটি গ্রাফ পাওয়া যায় যা দেখতে অনেকটা প্রজাপতির মতো। সেই থেকে আসে এই নাম। পরের বার যখন আপনি একটি প্রজাপতি দেখবেন, মনে রাখবেন যে একটি ছোট্ট জীবের পাখা ঝাপটানো একটি ঝড় তৈরি করতে পারে। একটি ছোট্ট ফুঁকে কিভাবে জীবনের ধারণা ঘুরে যায় তা এখন আপনার উপর নির্ভর করে। শুধু আবহাওয়া নয়, আমাদের দৈনন্দিন জীবনেও বাটারফ্লাই এফেক্টের প্রভাব রয়েছে। আমাদের ছোট ছোট কাজ, ক্ষুদ্র চিন্তাভাবনা পরবর্তী সময়ে বড় ধরনের পরিবর্তন আনে আমাদের জীবনে। আমরা সবাই ভবিষ্যতের কথা ভেবেই আমাদের বর্তমানের কাজকর্ম সাজাই। আমাদের একটি মাত্র পদক্ষেপে যদি এত বড় বদল আসতে পারে, তাহলে হয়তো আমাদের ভবিষ্যতেও বদলে দিচ্ছে এই মহাবিশ্বরই অন্য কোনো প্রান্তে থাকা অন্য কেউ। জাতিসংঘের WSIS পুরস্কার 2024-এ উইনার পুরস্কার গ্রহণ করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
আন্তর্জাতিক অঙ্গনে তথ্য প্রযুক্তি খাতের পুরস্কারগুলোর মধ্যে অন্যতম ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটির এই পুরস্কার গ্রহণ করেন তিনি। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত WSIS অনুষ্ঠানে বিসিসির তৈরি বৈঠকের জন্য দেয়া হয় এই পুরস্কার। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার 2024-এ উইনার পুরস্কার গ্রহণ করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই বছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিকিউর ভিডিও কনফারেন্সিং সিস্টেম বৈঠক তৈরির জন্য আন্তর্জাতিক অঙ্গনে তথ্য প্রযুক্তি খাতে পুরস্কারগুলোর মধ্যে অন্যতম এই পুরস্কার গ্রহণ করেন তিনি। বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অফ ICTs ক্যাটাগরিতে উইনার হিসাবে এই পুরস্কার নেন প্রতিমন্ত্রী। ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি ফোরামের স্টক হোল্ডারগণের অনুরোধে সৃষ্ট একটি আন্তর্জাতিক সম্মাননা হচ্ছে WSIS পুরস্কার। WSIS ফোরাম মূলত ইউনাইটেড নেশনসের অধীনস্থ বিশেষায়িত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন কর্তৃক পরিচালিত হয়। ICT সেক্টরের পুরস্কারগুলোর মধ্যে এটি অন্যতম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত ভোট ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হয়। বৈঠক তৈরিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে সকল তরুণ ইনোভেটিভ প্রোগ্রামার কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, কোভিড-19 অতিমারী কর্তৃক সৃষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করার জন্য বিসিসি উদ্ভাবিত বৈঠক আমাদের নিত্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। Homegrown solution of Boitok, which is Bangladesh Computer Council's homegrown development and solutions during the pandemic. Our homegrown programmers, they have come up with the innovative solution, which is, that video conferencing platform has become the regular norms of our life. প্ল্যাটফর্মটি ব্যবহারের ফলে একদিকে যেমন দেশের ডেটা সুরক্ষিত থাকবে, পাশাপাশি ডলার সাশ্রয় হবে। তাই প্ল্যাটফর্মটিকে আরও সমৃদ্ধ করে ব্যাপকভাবে ব্যবহার করলে বাংলাদেশ উপকৃত হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী। WSIS পুরস্কার নির্ধারণে প্রত্যেক ক্যাটাগরিতে একাধিক উদ্যোগ বা প্রজেক্টকে ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসাবে নির্বাচন করা হয়। তার মধ্য থেকে একটিকে উইনার হিসাবে ঘোষণা করা হয়। এবছর 18টি প্রজেক্টকে উইনার ও 72টি প্রজেক্টকে চ্যাম্পিয়ন হিসাবে পুরস্কৃত করা হয়। এর আগে প্রতিমন্ত্রী WSIS+20 ফোরামে DPI হাই লেভেল সেশন এবং মিনিস্ট্রিয়াল রাউন্ড টেবিলে আলোচনায় অংশগ্রহণ করেন। Thank you. So, as you can see, Al-Mohamedul Khan, News 24, Dhaka. Address, but also a lot of initiatives around making implementation possible. প্রায় 2.5 দশক পার হলেও দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে এখনো নবীন হিসেবে বিবেচনা করছেন এই খাতের ব্যবসায়ীরা। আর তাই আসছে বাজেটে কর অব্যাহতি বা প্রণোদনা তুলে নিলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, LDC উত্তরণের আগ মুহূর্তে 2031 সাল পর্যন্ত বজায় রাখতে হবে কর সুবিধা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। 2011 সালে 10 বছরের জন্য 27টি ডিজিটাল পরিষেবা খাতে কর অব্যাহতি দিয়েছিল সরকার। 2020-21 অর্থ বছরে সে কর অব্যাহতির মেয়াদ শেষ হলে আবার 4 বছরের জন্য সে সুবিধা বাড়ানো হয়। ফলে দীর্ঘদিন ধরে চলে আসা এ খাতের কর অব্যাহতির মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন। বর্তমানে তথ্য প্রযুক্তি খাতের বার্ষিক অভ্যন্তরীণ বাজার এখন প্রায় $150 কোটি, আর রপ্তানি প্রায় $190 কোটি। জিডিপিতে তথ্য প্রযুক্তি খাতের অবদান 1.9%। এ খাতে এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ প্রায় $70 কোটি। চলতি বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ঋণ সুবিধা পেতে সংস্থাটির বেশ কিছু পরামর্শের অন্যতম বিভিন্ন খাত থেকে কর সুবিধা তুলে নেওয়া। ফলে আসছে বাজেটে এই খাতের অন্তত 8-10টি সেবায় কর বসানোর সিদ্ধান্ত আসতে পারে। তবে ব্যবসায়ীরা মনে করেন তথ্য প্রযুক্তি খাতের সামগ্রিক আয়ের সরকারি হিসেবেই গরমিল রয়েছে। একটা সার্বিক সার্ভে করেছে NBR, যেখানে ওনারা দেখাচ্ছেন 5,000 কোটি টাকা আমাদের প্রফিট, অথচ আমরা জানি আমাদের টার্নওভার মাত্র 2,000 কোটি টাকা। সো 5,000 কোটি টাকা প্রফিট মানে হচ্ছে 1,500 কোটি টাকা রাজস্ব মিস হচ্ছে আমাদের ট্যাক্স এক্সেম্পশনের কারণে। ওয়ারেজ 2,000 কোটি টাকা যদি আমাদের টার্নওভার হয়, তাহলে আমাদের এই খাত থেকে ট্যাক্স আসে হার্ডলি 200 কোটি টাকা। এই অঙ্ক যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে IMF-ও কিন্তু এই খাত থেকে কর অব্যাহতির ব্যাপারে ওদের ইন্টারেস্ট হারিয়ে ফেলবে।
গেল 2 অর্থবছর থেকে ল্যাপটপ ও প্রিন্টারে 15% কর আরোপ প্রযুক্তি খাতের এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত করার পাশাপাশি হার্ডওয়্যার শিল্পকেও বিপাকে ফেলেছে। আর তাই এই করের ব্যাপারে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ ব্যবসায়ীদের। হার্ডওয়্যারের দাম বাড়াই দিয়া ওইখানে কি বেনিফিট হবে? আমরা এর চেয়ে কমাই দেওয়ার পরে যদি আমরা আরও মানুষের কাছে বেশি পরিমাণে ইয়াং জেনারেশনের কাছে ল্যাপটপ বা কম্পিউটারগুলি পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের রেভিনিউ আরও বেশি বাড়বে। এদিকে দেশের আউটসোর্সিং খাতের ব্যবসায়ীরা মনে করেন কর সুবিধা প্রত্যাহার করা হলে বাধাগ্রস্ত হবে রপ্তানি বাজার। আমরা এই ডিজিটাল থেকে স্মার্টের দিকে যাওয়ার জন্য আইসিটি খাতকে আমাদের যেই ট্যাক্স এক্সেম্পশন অব্যাহতিটা আমাদের রয়েছে সেটা আসলে আমাদের কন্টিনিউ করা উচিত। কারণ হচ্ছে এই সেক্টরটা কিন্তু কম্পারেটিভলি নতুন। যদিও এখন পর্যন্ত সরকারের বিভিন্ন পর্যায় থেকে আসছে বাজেটেও তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতি সুবিধা বহাল রাখার আশ্বাস দেয়া হচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু শক্তি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন অ্যাটমিক রিপোর্টার্স বাংলাদেশ ARBর নতুন মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 2024-26 মেয়াদের কমিটি নির্বাচনের ফলাফল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঘোষণা করা হয়। নতুন এই কমিটির সভাপতি হিসাবে চ্যানেল 24-এর শামীমা সুলতানা লাবু, সহসভাপতি পদে BBC বাংলার আবুল কালাম আজাদ ও সেক্রেটারি হিসাবে AKM শরীফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়াও নিউজ 24 টেলিভিশন চ্যানেলের সিনিয়র স্টাফ রিপোর্টার শাহ আলী জয় সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। নিউজ 24 টেলিভিশনের প্ল্যানিং ও অ্যাসাইনমেন্ট এডিটর আরিফুল সাজ্জাদ নির্বাহী সদস্য হিসাবে থাকছেন নতুন এই কমিটিতে। উল্লেখ্য, তিনি ARBর একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং আগের কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য, কৃষি কিংবা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি নতুন মাত্রা যুক্ত করেছে। সংগঠনটির সাথে সংশ্লিষ্টরা বলছেন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু খাতে ওয়াচডগের ভূমিকা পালন করবে ARB। দর্শক, আপনারা এতদিন কেজি দরে চাল, ডাল কিংবা সবজি কিনেছেন, কিন্তু এবার জানাবো এমন একজনের গল্প যিনি কেজি দরে বিক্রি করছেন ক্যামেরা ভেদে এর দামও ভিন্ন। যেখানে মাত্র 2 থেকে 3 টাকাতেই তার কাছ থেকে নিতে পারবেন একটি ক্যামেরা। শুনতে অবাক লাগলেও রীতিমতো কেজি দরে ক্যামেরা বিক্রির ব্যবসা খুলে বসেছেন তিনি। রাজশাহী থেকে মতিউর মুর্তজার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহমুদা মুন্নি। বাজার থেকে আলু পেঁয়াজের মতো কেজি দরে বিক্রি হচ্ছে ক্যামেরা। প্রতি কেজি মোবাইল ক্যামেরার দাম প্রায় 20,000 টাকা। এগুলো মোবাইল ক্যামেরা, এগুলো কেজি হিসেবে বিক্রি হয়। অ্যান্ড্রয়েড ক্যামেরা, টাচ ফোনের ক্যামেরা হলো 14,000 টাকা। এটা হলো আপনার 15,000 থেকে 20,000, 25,000 পর্যন্ত। সাধারণত এককভাবে ফোনের একটি ক্যামেরা কিনতে গেলে প্রকারভেদে দাম পড়ে 700 থেকে 1,000 টাকা। তবে ওজন দরে মাত্র 2500 টাকায় পাওয়া যাচ্ছে প্রায় 1000 ক্যামেরা। সেই হিসেবে একটি ক্যামেরার দাম পড়বে মাত্র 2.5 টাকা। 100 গ্রাম ক্যামেরার দাম 2500 টাকা। দোকানে গেলে অনেক টাকা লাগে। 100 গ্রামে আপনার 1000 পিস ক্যামেরা পাবে। একবারে অনেক সস্তা, এত কম দামে কোনো পাবে না। দেশের আনাচে কানাচে থেকে অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন সহ সব ধরনের ফোনের বিচ্ছিন্ন ক্যামেরার পাহাড় জমা হয় সুজন মণ্ডলের কাছে। বস্তা বস্তা ফোন মেলে সুজনের আস্তানায়। এরপরই কাজে লেগে পড়েন মোবাইল থেকে পাওয়া রত্নের খোঁজে। স্ক্রুড্রাইভার দিয়ে চোখের নিমেষেই খুলে ফেলেন একের পর এক ফোন। আলাদা করা হয় ফোনের ক্যামেরা, ডিসপ্লে, মাদারবোর্ড সহ যাবতীয় জিনিস। দিনে বিক্রি হয় শত শত কেজি। মোবাইলের ক্যামেরা দেখছেন, এবার ডিসপ্লে বিক্রি হয় 100 টাকা কেজি বাটনের। আর টাচ যেগুলো ওগুলো হলো আপনার 25 টাকা কেজি। মোবাইল ভাঙ্গা না হলো আপনার 200-250 কেজি পর্যন্ত হয়। প্রতিদিন কমপক্ষে আপনার 1,500, 2,000 পিস মোবাইল আমরা ভাঙি করি। 15 থেকে 25,000 টাকা কেজিতে কেনা মোবাইল ক্যামেরা থেকে 500 পর্যন্ত লাভ হয় বলে জানান সুজন মণ্ডল। 15,000 টাকা কেজি মিস, কেজিকে 200, 300, 500 পর্যন্ত লাভ হয়। শুধু ক্যামেরাই নয়, ফোন ভেঙে চুরে এর সব অংশই বিক্রি হয় আলাদা আলাদা করে। তবে এখানে পিস প্রতি ও কেজি প্রতি 2 ভাবেই বিক্রি হয় ফোনের বিভিন্ন পার্টস। এগুলো হচ্ছে ভাঙ্গা সব আলাদা আলাদা করে বিক্রি হয়। যেমন ডিসপ্লে, তারপরে ক্যামেরা, ভাইব্রেটর, এগুলো মাদারবোর্ড আলাদা আলাদা করে। এক একটা মাদারবোর্ড এক এক রকম দাম। কেজিতেও হয়, পিসও হয়। যেমন কেজিতে আপনার ওয়ার্ড যেগুলো আগের মোবাইল, এগুলো কেজিতে বিক্রি হয়। অ্যান্ড্রয়েডের এগুলো পিসে বিক্রি হয়। বিভিন্ন জায়গা থেকে বাতিল ফোন আসে দোকানের মালিক সুজন
সুজন মণ্ডলের কাছে। কিনতে সময় লাগলেও নিমিষেই বিক্রি হয়ে যায় নষ্ট ফোনের আগাগোড়া। আমার কিনতে কষ্ট, বেচতে কোনো কষ্ট নেই। সংগ্রহ করাটাই সময় লাগে, বেচতে কোনো সময় লাগে না। খুচরা বিক্রেতা মোবাইল সার্ভিসিং সেন্টার ভাঙাড়ি পট্টি থেকে নষ্ট মোবাইলের জায়গা হয় তার ভান্ডারে। তবে এসব নষ্ট ফোন কিনতেও তাকে গুনতে হয় 500 থেকে 1000 টাকা। আমরা ময়লা ডিপার্টমেন্টে চাকরি করি। এই ময়লার মধ্যে ধরেন মোবাইল, কোনো সার্কিট এগুলো পাইলে ভাইয়ের কাছে নিয়ে এসে আমরা বিক্রি করি। যেরকম মোবাইলের দাম সেরকমই ভাই দেয়। যদি ভালো অ্যান্ড্রয়েড যদি দিই, ধরেন 2 GB র্যাম কিংবা 1 GB র্যাম এরকম মোবাইল দিলে পরে ধরেন 500, 600, 1000 এরকম দাম থাকে। মোবাইলের উপর ডিপেন্ড করে দাম হয়। রাজশাহী নগরীর শিরোইল কলোনির 1 নম্বর গলির মোড়ে এভাবেই মোবাইলের বিভিন্ন অংশ ক্রয় বিক্রয় করেন সুজন মণ্ডল। মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামের দোকানে বাজার থেকে কয়েক গুণ সস্তায় মোবাইলের বিভিন্ন পার্টস বিক্রি করেন তিনি। 14,000 100 ক্যামেরা, আর এটা হচ্ছে আপনার 25,000 বাটন ক্যামেরা। এখানে প্রয়োজনীয় পার্টস নিয়ে মোবাইল মেরামতের কাজ করেন স্থানীয় মোবাইল মেকানিকরা। পুরাতন জিনিস দিয়ে মোবাইলের নতুন প্রাণ এনে দেন শহর বাজারে ছোট ছোট মোবাইল কারিগরেরা। অনেক পার্টস লাগে মোবাইলে, অনেকগুলো কিন্তু পাওয়া যায় না, কিন্তু এখন বর্তমানে 99% মোবাইল ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি হয়। এখান থেকে অল্প টাকায় নিয়ে ওই আইসিগুলো আমরা রিপ্লেস করে, যে মাদারবোর্ডগুলো অন্যান্য কাস্টমার আমাদের কাছে সার্ভিসিং এর জন্য দেয়, তো এই পুরাতন মাদারবোর্ড থেকে আইসিগুলো খুলে নিয়ে যায় ওই মাদারবোর্ডগুলো আমরা ওকে করি। রাজশাহীর এই ছোট্ট দোকান থেকে ফোনের বিভিন্ন পার্টস ঢাকা হয়ে চীন ও ভারতে পাঠানো হয় নিয়মিত। এটা ঢাকাতে বিক্রি হয়, ঢাকা থেকে আবার চায়নাতে নিয়ে যায়। এবার হংকংয়ের ভিক্টোরিয়া পার্কের আকাশে দেখা মিলল বিখ্যাত জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমনের। হাজারো ড্রোন নিয়ে আকৃতি দেওয়া হয় এই প্রিয় চরিত্রকে, যাকে নিজের চোখে দেখতে উপস্থিত হয়েছিল হাজার হাজার দর্শক। এই শো ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নিবির আমিন। প্রিয় কার্টুন চরিত্র ডোরেমনকে এবার নিজের চোখে ভিন্নভাবে দেখল হংকংবাসী। চলতি সপ্তাহেই হংকংয়ের ভিক্টোরিয়া পার্কের আকাশে দেখা গেল তাকে, তবুও সম্পূর্ণ ভিন্ন রূপে। হাজার হাজার ড্রোন উড়িয়ে দেয়া হয়েছিল ডোরেমনের আকৃতি। এটি জাপানিজ মাঙ্গা সিরিজের প্রথম ড্রোন শো, এমনটাই বলেছেন আয়োজকরা। ড্রোন দিয়ে তৈরি করা হয়েছে ডোরেমন এবং ভবিষ্যতের নানা চরিত্র। ভিন্নধর্মী এই শো আনন্দের সাথেই উপভোগ করলেন হাজার হাজার দর্শক। স্থান পরিবর্তন না করেই আয়ারল্যান্ডের ডাবলিনের এক প্রান্তে দাঁড়িয়ে দেখতে পারবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির অপর প্রান্তের মানুষদের। শুনতে অবাক লাগলেও মোবাইল বা ভিডিও কল ছাড়াই একেবারে সামনে থেকে দেখা যাবে নিজের প্রিয় মানুষটিকে। স্থান পরিবর্তন না করেই ডাবলিনের এক প্রান্তে দাঁড়িয়ে দেখতে পারবেন নিউ ইয়র্ক সিটির অপর প্রান্তের মানুষদের। শুনতে অবাক লাগলেও মোবাইল বা ভিডিও কল ছাড়াই একেবারে সামনে থেকে দেখতে পারবেন আপনার প্রিয় মানুষটিকে। এটি খুবই সাধারণ। আমরা এত দূরে থেকেও একে অপরের সাথে সংযুক্ত আছি। আমি মুগ্ধ। নিউ ইয়র্কের সাথে ডাবলিনকে সংযুক্ত করতে নিউ ইয়র্ক ডাবলিন পোর্টাল নামে একটি সিস্টেম চালু করা হয়েছে, যা আমেরিকার নিউ ইয়র্কের ডাবলিন আইল্যান্ডের সাথে যুক্ত করেছে, যা দিয়ে একই সাথে দেখা এবং কথাও বলা যায়। পথিকদের বিনোদনের জন্য চালু করা এই সিস্টেম এখন বেশ জনপ্রিয়। এটি একটি চমৎকার পরীক্ষা। এত দূরে থেকেও নিউ ইয়র্ক ও ডাবলিনের মানুষেরা একে অপরের সাথে সংযুক্ত, এমনটি আমি আগে কখনো দেখিনি। আমি এটির অনেক বড় ভক্ত। নিউ ইয়র্ক ডাবলিন পোর্টাল হলো একটি ইন্টারেক্টিভ ইনস্টলেশন, যা লিথুয়ানিয়ান শিল্পী বেনেডিক্টাস গাইলিস দ্বারা তৈরি করা হয়েছে, যার দ্বারা নিউ ইয়র্ক সিটি এবং ডাবলিনের মানুষজন 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং ভিডিও স্ক্রিন ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এটা খুবই ভালো। তারা ডাবলিন থেকে হ্যালো দিচ্ছে। দূর থেকে একে অপরকে দেখাটা সত্যি আনন্দের। এটা খুবই মজাদার। নিউ ইয়র্ক ডাবলিন পোর্টালটিকে পল সেন্ট জর্জের অতীত শিল্প ইনস্টলেশনের সাথে তুলনা করা হয়েছে, যার নাম টেলিক্টোস্কোপ, যা 2008 সালে নিউ ইয়র্ককে লন্ডনের সাথে সংযুক্ত করেছিল। এত দূরে থাকা সত্ত্বেও তাদেরকে দেখতে পাওয়া এবং তাদের সাথে সংযুক্ত আছে বলে মনে করা সত্যি দুর্দান্ত।
পোর্টাল ভাস্কর্যটি নিউ ইয়র্কের ফ্ল্যাটিরন জেলার একটি রাস্তাকে মধ্য ডাবলিনের সাথে সংযুক্ত করে খোলা হয়েছে। প্রতিটি অবস্থানে একটি বড় বৃত্তাকার পর্দা স্থাপন করা হয়েছে, যেখানে অপর প্রান্ত থেকে একটি লাইভ ভিডিও ফিড প্রদর্শন করে। যদি কোনো ব্যক্তি নিউ ইয়র্ক ডাবলিন পোর্টালের খুব কাছাকাছি কোনো ভিজুয়াল ফিল্ডে প্রবেশ করে, তাহলে স্ক্রিনটি ঝাপসা হয়ে যাবে। এটি পোর্টাল ক্যামেরা সিস্টেমের মাধ্যমে ব্যক্তিদের দ্বারা বেশ কয়েকটি নেতিবাচক প্রচেষ্টাকে বাধা দিতে সক্ষম। আমরা একে অপরকে না চিনেও কুশল বিনিময় করছি। পরিকল্পনা না করে ওই স্থানে না গিয়ে এখানেই তাদেরকে দেখতে পাচ্ছি। এটা খুবই সহজ ও বিস্ময়কর। প্রিয় দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আবিষ্কার চলমান। আজ ফিরতে হচ্ছে, তবে আগামী সপ্তাহে ফিরবো এই জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথে থাকুন SciTech24-এর। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানতে মেল করুন SciTech24.news24@gmail.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আমাদের, এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।